আজকে অ্যাবডোমিনাল আর জেনিটোইউরিনারি ট্রমা পড়াবো। অ্যাবডোমিনাল ট্রমার মধ্যে ফার্স্ট হচ্ছে যে কোন ট্রমা কোন অর্গানকে বেশি ইনজুরি করে। ঠিক আছে, মোস্টলি আমাদের দুটো ভাস্কুলার অর্গান আছে, লিভার আর স্প্লিন। হ্যাঁ, ওভারঅল ব্লাড ট্রমাতে স্প্লিন বেশি ইনজুরি হয়, পেনিট্রেটিং ট্রমাতে লিভার বেশি ইনজুরি হয়। যদি গান শট উন্ড হয় তাহলে স্মল ইন্টেস্টিন ইনজুরি হওয়ার চান্স বেশি থাকে। আর সিট বেল্ট ইনজুরি বা ডিসেলেশন ইনজুরিতে যেগুলো ফিক্সড পয়েন্ট, ফিক্স টু মোবাইল, মানে ডুওডেনাম একটা রেট্রোপেরিটোনিয়াল স্ট্রাকচার, ওটা ফিক্সড স্ট্রাকচার, আর জেজুনাম তারপরে মোবাইল স্ট্রাকচার। তাহলে ডুওডেনো জেজুনাল ফ্লেক্সার যেটা ডিজে জাংশন, সেখানে ইনজুরি হওয়ার চান্স এগুলো ডিসেলারেশন বা সিট বেল্ট সিন্ড্রোমে বেশি থাকে। তো ফার্স্ট পয়েন্ট অফ ডিসকাশন হচ্ছে ব্লান্ট অ্যাবডোমিনাল ট্রমা। ব্লান্ট অ্যাবডোমিনাল ট্রমা মানে কি? ব্লান্ট অ্যাবডোমিনাল ট্রমা মানে হচ্ছে কোনো শার্প ইনজুরি নয়, বাট কোনো একটা ডিরেক্ট ব্লো, ডিরেক্ট গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, বা তুই ফল ফ্রম হাইট হলো, অ্যাবডোমিনাল ইনজুরি হলো, বা কোনো কার অ্যাক্সিডেন্ট হলো, হ্যাঁ, এরকম কোনো একটা হেভি ব্লো অ্যাবডোমিনের উপর হলো, সেটাকে বলে ব্লান্ট অ্যাবডোমিনাল ট্রমা। ব্লান্ট অ্যাবডোমিনাল ট্রমা মানে বললাম যে কোনো একটা সিভিয়ার ইনজুরি হওয়া অ্যাবডোমিনের উপরে। ব্লান্ট অ্যাবডোমিনাল ট্রমায় যেগুলো ইম্পর্টেন্ট ফ্যাক্টর জানার, যে ব্লান্ট অ্যাবডোমিনাল ট্রমায় এক তো স্প্লিন প্রচুর ইনজুরি হয়, সেকেন্ড হচ্ছে যে ব্লান্ট অ্যাবডোমিনাল ট্রমায় কি কি করতে হবে। কোনো পেশেন্ট যদি কোনো একটা ব্লান্ট ট্রমা নিয়ে আসে, যার অ্যাবডোমিনাল কোনো ট্রমা হয়েছে বা অ্যাবডোমিনে পেন আছে বা অ্যাবডোমিনে কিছু আছে, এগুলো সাসপেক্ট করা হচ্ছে, তাহলে ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন সবসময় ইউএসজিতে আমরা দেখতে পাবো কালেকশন আছে কি নেই। এই ট্রমা স্পেসিফিক ইউএসজি যেটা আমরা করছি সেটাকে আমরা বলছি ফাস্ট। ঠিক আছে, ফাস্ট এর মানে কি? ফোকাস অ্যাসেসমেন্ট অফ সোনোগ্রাম ইন ট্রমা। এটা তোদের শর্ট নোট আছে, ফাস্ট বা ফাস্ট শর্ট নোট আসবে। তো ফাস্ট কখন করা হয়? ব্লান্ট অ্যাবডোমিনাল ট্রমায় করা হয়। কেন ব্লান্ট অ্যাবডোমিনাল ট্রমায় করা হয়? টু লুক ফর এনি কালেকশন। এবার ফাস্ট করার চারটে জায়গা আছে, চারটে জায়গা মাথায় রাখতে হবে। একটা লেফট হাইপোকন্ড্রিয়াম, একটা রাইট হাইপোকন্ড্রিয়াম, একটা এপিগ্যাস্ট্রিয়াম, একটা পেলভিস। রাইট হাইপোকন্ড্রিয়াম হচ্ছে লিভার ইনজুরি দেখার জন্য, লেফট হাইপোকন্ড্রিয়াম হচ্ছে স্প্লিনিক ইনজুরি দেখার জন্য, পেরিকার্ডিয়াম হচ্ছে হচ্ছে পেরিকার্ডিয়াল ইনজুরি, এপিগ্যাস্ট্রিক রিজন হচ্ছে কোনো পেরিকার্ডিয়াল ইনজুরি দেখার জন্য বা পেরিকার্ডিয়াল ট্যাম্পোনেট দেখার জন্য, আর পেলভিস হচ্ছে কোনো কালেকশন পেলভিসে জমছে কিনা বা পেলভিসে কোনো ব্লিডিং হচ্ছে কিনা সেটা দেখার জন্য। এই চারটে হচ্ছে মোস্ট ফাস্টে ইনভেস্টিগেশন করা হয়। তো যখন কোনো ব্লান্ট ট্রমা পেশেন্ট আসবে, পেশেন্ট আনস্টেবল, আমাদের ফার্স্ট লাইন অফ ইনভেস্টিগেশন হচ্ছে একটা ফাস্ট করা। কিন্তু যদি পেশেন্ট মোটামুটি স্টেবল থাকে, পেশেন্টকে যদি রিসাসিটেট করা যায়, পেশেন্ট যদি মোটামুটি ঠিক থাকে, ট্যাকিকার্ডিয়া অত না থাকে, ইউরিন আউটপুট ঠিক থাকে, পেশেন্ট বিপি ঠিকঠাক থাকে, তাহলে ফাস্ট না করে আমাদের তখন একদম গোল্ড স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন হবে সিইসিটি। ঠিক আছে, টু লুক ফর এনি অ্যাবডোমিনাল ব্লান্ট ট্রমা, অ্যাবডোমিনাল ইনজুরি, একদম গোল্ড স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন হচ্ছে সিইসিটি। কিন্তু সিইসিটি তখনই করা পসিবল যখন পেশেন্ট স্টেবল। পেশেন্ট যখন স্টেবল না, তখন সিইসিটি করা পসিবল না, আমাদেরকে ফাস্ট করতে হবে। ফাস্টের একটা এক্সটেন্ডেড ভার্সন আছে, ই ফাস্ট বলে। এখনকার দিনে মোস্টলি ই ফাস্টই করা হয়, কারণ কোনো পেশেন্ট যদি অ্যাবডোমিনাল ট্রমা নিয়ে আসে, তার হাই চান্স যে তার কোনো চেস্ট ট্রমাও থাকতে পারে। তাহলে ই ফাস্ট করার সঙ্গে ই ফাস্টে আমরা অ্যাবডোমিনের সাথে সাথে রাইট সাইডের চেস্ট আর লেফট সাইডের চেস্টও দেখি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ই ফাস্ট। যদি ফাস্ট পজিটিভ আসে, তার মানে অ্যাবডোমেনে কালেকশন আছে, পেশেন্ট আনস্টেবল, ইউ হ্যাভ টু গো ফর ল্যাপারোটমি। পুরোনো দিনে একটা ইনভেস্টিগেশন করা হতো, এখন করা হয় না হতো, এটাকে ডিপিএল বলে, ডায়াগনস্টিক পেরিটোনিয়াল লাভাজ। এটাও তোদের শর্ট নোট আসে। ডায়াগনস্টিক পেরিটোনিয়াল লাভাজ মানে হচ্ছে যখন কোনো ব্লান্ট ট্রমা পেশেন্ট এসছে, ব্লান্ট ট্রমা পেশেন্ট আগেকার দিনে যখন ইউএসজি ছিল না বা পেরিফেরি সেটআপে, তখন ট্রমা হয়েছে কিনা ডায়াগনোজ করার জন্য তারা প্রথমে একটা আমাদের রাইলস টিউব আর ক্যাথেটার পরিয়ে স্টমাক আর ব্লাডার খালি করতো। স্টমাক আর ব্লাডার খালি করার পরে বিলো আম্বিলিকাস বা এট দ্য লেভেল অফ আম্বিলিকাস একটা একটা মোটা সিরিঞ্জ বা একটা ক্যাথেটার গুজে ব্লাড অ্যাসপিরেট করার চেষ্টা করতো। যদি ব্লাড আসছে, মোর দ্যান 10 সিসি অফ ব্লাড লেখা আছে, মোর দ্যান 10 সিসি অফ ব্লাড, তাহলে হিমোপেরিটোনিয়াম আছে, ইউ হ্যাভ টু গো ফর ল্যাপারোটমি। যদি কোনো ব্লাড অ্যাসপিরেট করা গেল না, কিন্তু আমার সাসপিশন আছে যে না ট্রমা হয়েছে, তাহলে ওই সেম নিডল দিয়ে বা সেম দিয়ে ইনস্টিল 1 লিটার অফ আরএল, দেন অ্যাসপিরেট, দেন ওই ফ্লুইডটাকে স্টাডির জন্য পাঠাতে হবে। আরএল অ্যাবডোমেনে দেওয়া হলো 1 লিটার, সেটাকে রিঅ্যাসপিরেট করা হলো গোটা আরএলটাকে, সেই যে ফ্লুইডটা বেরোলো সেটাকে স্টাডিজে পাঠানো হয়। সেই স্টাডিতে কি কি আসবে?
1 লাখ আরবিসি মোর দ্যান 500 ডব্লিউবিসি, সেরাম মানে ওই যেটা ফ্লুইড আসবে ওটার অ্যামাইলেজ 175, বা কোনো ফিকাল ম্যাটার বা কোনো ফুড পার্টিকেল বা বাইল, যদি এগুলো আসে তাহলে বুঝতে হবে যে কোনো একটা অ্যাবডোমিনাল ভিসকাস ইনজুরি হয়েছে, তোকে ল্যাপারোটমি করতে হবে। এটা এখনকার দিনে করা হয় না, আগেকার দিনে এটা ক্রুড মেথড হিসেবে করা হতো, এটা শর্ট নোট এখনটা আসতে পারে। ব্লান্টের মতোই একটা আছে পেনিট্রেটিং অ্যাবডোমিনাল ট্রমা। পেনিট্রেটিং অ্যাবডোমিনাল ট্রমাতে লিভার ইনজুরি হতে পারে, স্মল ইন্টেস্টিন ইনজুরি হতে পারে, এগুলোই মোস্টলি ইনজুরি হয়। ঠিক আছে, যদি কোনো একটা পেনিট্রেটিং অ্যাবডোমিনাল, পেনিট্রেটিং মানে কি ছুরি বা এরকম কোনো একটা শার্প অবজেক্ট অ্যাবডোমিনের মধ্যে ঢুকেছে, তাহলে অনেক ক্ষেত্রে কি হয় যে অনেককে এরকম ইয়ে করে, হোমিসাইডাল অ্যাটেম্প থাকে, তো সেখানে এরকম তোকে মাল্টিপল উন্ডস নিয়ে আসবে বা এরকম কিছু নিয়ে আসবে। তো সেখানে যদি উন্ডটা যেটা থাকবে, ইউ হ্যাভ টু মানে যদি ইউ হ্যাভ টু লোকালি এক্সপ্লোর দ্য উন্ড। যদি সেই উন্ডে পেরিটোনিয়াল ব্রিজ থাকে, ঠিক আছে, দেন হ্যাভ টু গো ফর, মানে যদি কোনো পেরিটোনিয়াল ব্রিজ না থাকে তাহলে একদম উপরে মাসেল অব্দি লেগেছে, কোনো পেরিটোনিয়াল ব্রিজ নেই, ফাইন, ফেয়ার এনাফ, তুই লোকাল রিপেয়ার করে দিতে পারবি। যদি পেরিটোনিয়াল ব্রিজ থাকে তাহলে তোকে আইডিয়ালি যদি পেশেন্ট স্টেবল থাকে তোকে ডায়াগনস্টিক মানে একটা ডায়াগনস্টিক ল্যাপারোস্কোপি করা উচিত, টু লুক ফর এনি ইন্ট্রা অ্যাবডোমিনাল ইনজুরি অ্যাট অল। হতেই পারে ঢুকেছে বেরিয়েছে, কিছু ইনজুরি করেনি, ঠিক আছে, তোর একটা ডায়াগনস্টিক ল্যাপারোস্কোপি করে দেখা যে ইফ দ্যার ইজ এনি অ্যাবডোমিনাল ইনজুরি অ্যাট অল, যদি ইনজুরি থাকে দেন গো ফর ল্যাপারোটমি। এবার সিস্টেম স্পেসিফিক ট্রমায় আসি পরপর। প্রথমে হচ্ছে লিভার ট্রমা। লিভার ট্রমা হচ্ছে মানে লিভার আর স্প্লিন, এই দুটো ট্রমা তোদের লং কোশ্চেন হিসেবে আসতে পারে। তো লিভার ট্রমার ক্ষেত্রে যেটা জানতে হয় যে যদি কোনো পেশেন্টের রাইট সাইডের চেস্ট বা রাইট সাইডের লোয়ার চেস্টে ইনজুরি হয়, বা রাইট সাইডের অ্যাবডোমেনের উপরে কোনো একটা ডিরেক্ট ব্লো লাগে, তাহলে লিভার ইনজুরি বা লিভার থেকে ব্লিডিং হওয়ার চান্স আছে। ঠিক আছে, এবার এখানে এটা একটা টাইপের ব্লান্ট ট্রমা অ্যাবডোমেন, তাহলে আনস্টেবল হলে পেশেন্টকে ইফাস্ট করে ডায়াগনোসিস করব, স্টেবল হলে পেশেন্টকে সিইসিটি করে ডায়াগনোসিস করব। এই যে লিভার ট্রমা আছে এর একটা লম্বা চার্ট আছে এখানে, হ্যাঁ, যে কিভাবে কোন গ্রেডের টিআর কিভাবে আইডেন্টিফাই করব। খুব ইজি যদি বলতে হয়, ঠিক আছে, তাহলে দেখ একদম প্রথম পয়েন্টটা মনে রাখবি, ঠিক আছে, এটা লিভার আর স্প্লিনের ক্ষেত্রে অলমোস্ট সেম, একটু আলাদা, মানে প্রথম তিনটে অলমোস্ট সেম। সাবক্যাপসুলার হিমাটোমা, সাবক্যাপসুলার হিমাটোমা লেস দ্যান 10%, সাবক্যাপসুলার হিমাটোমা 10 to 50%, সাবক্যাপসুলার হিমাটোমা মোর দ্যান 50%। 1 2 3 হয়ে গেল, ও নিচেগুলো না মনে রাখলেও হবে। ঠিক আছে, গ্রেড 4 এ আর গ্রেড 5 এ দেখ হেপাটিক লোব ইনভলভমেন্টের কথা বলছে। একটাতে বলছে 25 to 75% অফ হেপাটিক লোব ইনভলভমেন্ট, আর একটাতে বলছে মোর দ্যান 75% অফ হেপাটিক লোব ইনভলভমেন্ট। তো এইভাবে ইজিলি মনে রাখতে পারিস, আর তাছাড়া সেরকম বাকি তো যদি ডিটেল মুখস্থ করতে পারিস করবি, যদি ওপরের পয়েন্টটুকু বলতে পারিস তাহলেই হবে। মোটামুটি এটাই, সাবক্যাপসুলার হিমাটোমা লেস দ্যান 10%, গ্রেড 1 10 to 50%, গ্রেড 2 মোর দ্যান 50%, গ্রেড 3 প্যারেনকাইমাল ডিসরাপশন ইনভলভিং 25 to 70% অফ আওয়ার হেপাটিক লোব, এটা হচ্ছে গ্রেড 4, আর গ্রেড 5 হচ্ছে মোর দ্যান 75% অফ হেপাটিক লোব, আর গ্রেড 6 হচ্ছে হেপাটিক অ্যাবালশন, লিভার উড়ে গেছে। এই গ্রেডগুলো জানা ইম্পর্টেন্ট কেন? গ্রেডগুলো জানা ইম্পর্টেন্ট হচ্ছে গ্রেডগুলো থেকেই ম্যানেজমেন্ট ডিপেন্ড করবে। ঠিক আছে, গ্রেড 1 2 3 ইউজুয়ালি সেরকম কিছু করতে হয় না। গ্রেড 1 2 3 পেশেন্টদের একটা কনজারভেটিভ ম্যানেজমেন্টে রেখে তাদের ব্লাড ট্রান্সফিউশন করা, তাদের সিরিয়াল হিমোগ্লোবিন মনিটর করা, এই সমস্ত কিছু করলেই হয়। ঠিক আছে, ওই ব্লিডিং আস্তে আস্তে নিজে থেকেই বন্ধ হয়ে যায় এবং সেরকম ইয়ে কিছু হয় না, অসুবিধা কিছু হয় না। কিন্তু যদি পেশেন্টের ব্লিডিং অনেক হতে থাকে বা পেশেন্ট আনস্টেবল হয়ে যাচ্ছে, পেশেন্টের অনেক বিপি ফল করছে, হ্যাঁ, ইউজুয়ালি ট্রমা টাইপ 4 মানে 4 5 6 এ এরকম হয়ে থাকে, যেখানে মোর দ্যান 25% অফ হেপাটিক লোব ইনভলভমেন্ট হয়ে যাচ্ছে, সেখানে প্রচুর ব্লিডিং হয়। তো সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে আমাদের এগেন ল্যাপারোটমি করতে হবে। ল্যাপারোটমি করে লিভারের ব্লিডিং বন্ধ করার উপায় কি? লিভার থেকে তো, লিভার একটা হিউজলি ভাস্কুলার অর্গান, হেপাটিক আর্টারি, পোর্টাল ভেন এবং হেপাটিক ভেন, তিন দিক থেকে ব্লাড, মানে হেপাটিক ভেন থেকে ব্লাড যায়, হেপাটিক আর্টারি আর পোর্টাল ভেন দিয়ে ব্লাড আসে। তো একটা হিউজ ব্লাড সাপ্লাই, কোথায় ইনজুরি হয়েছে, কি ইনজুরি হয়েছে কি করে বুঝবি? এর জন্য সবার আগে করতে হয় লিভার প্যাকিং। লিভার প্যাক করে কিছুক্ষণ রাখতে হয়,
টেক দ্য কন্ট্রোল অফ ব্লিড। প্যাকিং করার পরে তোকে ব্লিডিং এর সোর্স আইডেন্টিফাই করতে হবে। ব্লিডিং এর সোর্স আইডেন্টিফাই করার জন্য উপায় হচ্ছে প্রিঙ্গেলস ম্যানুভার করা। প্রিঙ্গেলস ম্যানুভার কি? অ্যানাটমিতে পড়েছিস বল? আগের দিন ক্লাসেও বললাম মনে হয়, প্র্যাকটিক্যাল ক্লাসে। প্রিঙ্গেলস ম্যানুভার কি? ক্লাসের একজন কেউ বল প্রিঙ্গেলস ম্যানুভার কি? ফোরামেন অফ উইনস্লো কি? কোথায় পড়েছিস? ফোরামেন অফ উইনস্লো পড়েছিস তো? কোথায় পড়েছিস বল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্রেটার ওমেন্টাম আর লেসার ওমেন্টাম, না গ্রেটার স্যাক আর লেসার স্যাক। স্যাক, ঠিক আছে, ওমেন্টাম আলাদা, স্যাক আলাদা। গ্রেটার স্যাক আর লেসার স্যাকের মধ্যে কানেকশন, ঠিক আছে, মানলাম। ফোরামেন অফ উইনস্লোর বাউন্ডারি বলতে পারবি? ফোরামেন অফ উইনস্লোর বাউন্ডারি, বাউন্ডারি থাকে কোথায় জিনিসটা? তোকে এটা তো জানতে হবে, লিভারে ব্লিডিং বন্ধ করতে হবে, তোকে জানতে হবে প্রথমে বল পোর্টাল ট্রায়াড কোথায় থাকে। পোর্টাল ট্রায়াড থাকে হচ্ছে ফ্রি মার্জিন অফ লেসার ওমেন্টাম বা ফ্রি লেসার ওমেন্টামের যে ফ্রি মার্জিনের উপরে থাকে, ঠিক আছে। ডান দিকে কোন থাকে, কে থাকে, বাঁ দিকে কে থাকে, পিছনে কে থাকে? পোর্টাল ট্রায়াডের মধ্যে অ্যারেঞ্জমেন্ট কিভাবে? ডান দিকে সিবিডি থাকে, বাঁ দিকে হেপাটিক আর্টারি থাকে, পিছনে পোর্টাল ভেন থাকে, ঠিক আছে। তাহলে এই যে তিনটে, এটা হচ্ছে পোর্টাল ট্রায়াড। পোর্টাল ট্রায়াড থাকছে ফ্রি মার্জিন অফ লেসার ওমেন্টাম, হয়ে গেল। তার পস্টেরিয়রলি আছে হচ্ছে ফোরামেন অফ উইনস্লো। তাহলে ফোরামেন অফ উইনস্লোর বাউন্ডারি কি? ওপরে লিভার, নিচে ডুওডেনাম, পস্টেরিয়রলি আইভিসি, অ্যান্টেরিয়রলি হচ্ছে পোর্টাল ট্রায়াড। এই জায়গাটাই হচ্ছে ফোরামেন অফ উইনস্লো লাই করছে। তাহলে এই ফোরামেন অফ উইনস্লো তোকে হাত, নিজের হ্যান্ড বাঁ হাত দিতে হবে, বাঁ হাত দিয়ে তোকে কম্প্রেস করতে হবে। প্রিঙ্গেলস ম্যানুভার করা মানে হচ্ছে পোর্টাল স্ট্রাকচারকে কম্প্রেস করা নিজের হাতের মধ্যে। তা কম্প্রেস করলে কি হবে? হেপাটিক আর্টারি আর পোর্টাল ভেন বন্ধ হবে, ঠিক আছে। তাহলে যদি হেপাটিক আর্টারি আর পোর্টাল ভেন বন্ধ হওয়ার পর দেখা যায় যে লিভারের ব্লিডিং বন্ধ হয়ে যাচ্ছে, তার মানে ব্লিডিংটা সোর্স হচ্ছে আইদার হেপাটিক আর্টারি বা পোর্টাল ভেন, ঠিক আছে। আর যদি দেখা যায় না, তারপরেও ব্লিডিং হচ্ছে, তাহলে ব্লিডিং এর সোর্স হচ্ছে হেপাটিক ভেন। এটা হচ্ছে সোর্স আইডেন্টিফাই করার একটা খুব একটা ক্রুড টেকনিক। যদি হেপাটিক আর্টারি বা পোর্টাল ভেনের মধ্যে থেকে ব্লিডিং হয়, হেপাটিক আর্টারি যদি কোনো ব্রাঞ্চ থেকে বা রাইট হেপাটিক আর্টারি বা কোনোটা মানে আর্টারি থেকে হয়, অনেক সময় হেপাটিক আর্টারি লাইগেশন করা যায়, যদিও তার অনেক রিস্ক থাকে। বাট ইফ ইনঅ্যামেনেবল টু রিপেয়ার, যদি রিপেয়ার করার মতো ক্ষমতা না থাকে বা পেশেন্ট যদি খুব আনস্টেবল হয়, হ্যাঁ, বা যদি ওই লেভেল অফ এক্সপার্টিস ওখানে না থাকে, ভাস্কুলার সার্জন লাগবে, ভাস্কুলার সার্জন যদি না থাকে অন স্পট, হ্যাঁ, তাহলে তোকে তুই হেপাটিক আর্টারি টাই করতে পারিস। কিন্তু পোর্টাল ভেন কি টাই করা সম্ভব? পোর্টাল ভেন টাই করা সম্ভব না। পোর্টাল ভেনকে তোকে রিপেয়ারই করতে হবে। তাহলে তোকে ব্লিডিং এর সোর্স আইডেন্টিফাই করতে হবে। ব্লিডিং এর সোর্স তুই প্রিঙ্গেলস করে আইডেন্টিফাই করবি। প্রিঙ্গেলস করে যদি ব্লিডিং বন্ধ হয়, তাহলে সেটা হেপাটিক আর্টারি বা পোর্টাল ভেন থেকে আসছে। আবার চালু করলি, দেখলি, এক্স্যাক্ট সাইট আইডেন্টিফাই করলি ডিসেকশন করার পরে, হ্যাঁ, হেপাটোডুওডেনাল লিগামেন্টে ডিসেকশন করতে হবে টু আইডেন্টিফাই কোন জায়গা থেকে ব্লিডিং হচ্ছে। হওয়ার পরে তোকে সেই সোর্সটা বন্ধ করতে হবে। আর যদি হেপাটিক ভেন থেকে ব্লিডিং হয়, সেরকম কিছুই করার নেই, তোকে ভালো করে প্যাক দিয়ে চলে আসতে হবে, ঠিক আছে। হেপাটিক ভেনাস ব্লিডিং সেরকম এফেক্টিভ কোয়াগুলেশন বা লাইগেশন সেরকম কিছু করা যায় না। ওখানে কিছু করতে গেলে উল্টে আরো বেশি ইনজুরি হবে। সো বেটার ওখানে হেপাটিক ভেনাস ব্লিডিং এর জন্য বেস্ট হচ্ছে প্যাকিং করা। কিন্তু হেপাটিক আর্টারি বা পোর্টাল ভেন আইদার রিপেয়ার বা হেপাটিক আর্টারি হলে অনেক সময় টাই অফও করা যায়, ঠিক আছে। মোটামুটি এই লিভার স্প্লিনও দেখ অলমোস্ট সেম। ঠিক আছে। সাবক্যাপসুলার হিমাটোমা 10%, 10 to 50%, মোর দ্যান 50%, 1 2 3 লিভার আর স্প্লিনের সেম। 4 এ হচ্ছে, হ্যাঁ, এখানে হচ্ছে তোর স্প্লিনের যে হাইলামে ইনজুরি হচ্ছে, ঠিক আছে, কিন্তু ব্লিডিং ইজ কনফাইন্ড উইদিন দ্য স্প্লিনিক ক্যাপসুল।
মানে একটা মানে স্প্লিনের হাইলার ইনজুরি হয়েছে, বাট স্প্লিন পুরোপুরি ডিভাস্কুলারাইজ হয়ে যায়নি, দ্যাট ইজ সেগমেন্টাল ডিভাস্কুলারাইজেশন, হ্যাঁ, যেটা মোর দ্যান 25% হচ্ছে। তো মোর দ্যান 25% ডিভাস্কুলারাইজেশন, হাইলার ইনজুরি হয়েছে, বাট স্টিল ব্লিডিং উইদিন দ্য কনফাইন্ড উইদিন দ্য ক্যাপসুল। আর গ্রেড 5 মানে হচ্ছে এখানে দেখবে ওখানে যেরকম হেপাটিক অ্যাভালশন ছিল, ওখানে গ্রেড 6 এ ছিল হেপাটিক অ্যাভালশন। লিভারের 6টা গ্রেড, স্প্লিনের 5টা গ্রেড। তো এখানে গ্রেড 5 হচ্ছে শ্যাটার্ড স্প্লিন। শ্যাটার্ড স্প্লিন মানে হচ্ছে স্প্লিন পুরো নষ্ট হয়ে গেছে। তো ব্লান্ট ট্রমায় স্প্লিন নষ্ট হওয়া খুব একটা আনকমন ব্যাপার না। লেফট সাইডের যদি কোনো ট্রিভিয়াল ট্রমা হয় কোনো পেশেন্টের, ঠিক আছে, যে কোনো অ্যাক্সিডেন্ট হলো, হ্যাঁ, যেখানে বাঁ দিকের ওপরে পড়লো বা বাঁ দিক থেকে কোনো ডিরেক্ট ব্লো এলো, হ্যাঁ, মোস্টলি যদি ওখানে অ্যাসোসিয়েটেড ডিপ ফ্র্যাকচার থাকে, স্প্লিন কোন কোন ডিপের ওপরে থাকে? স্প্লিন কোন কোন ডিপের ওপরে লাই করে? 9, 10, 11। তাহলে ওই ডিপগুলো যদি ফ্র্যাকচার হয়, হ্যাঁ, তাহলে ওইখানে স্প্লিনিক ইনজুরি হওয়ার চান্স আছে। তাহলে স্প্লিনিক ইনজুরিতে মাথায় রাখতে হবে যে অলমোস্ট লিভারের সাথে গ্রেড সবই সেম। গ্রেড 4 হচ্ছে সেগমেন্টাল ইনজুরি, গ্রেড 5 হচ্ছে শ্যাটার্ড স্প্লিন। স্প্লিনিক ইনজুরির ম্যানেজমেন্টও অলমোস্ট লিভার ইনজুরির মতো অনেক একই ধাঁচে অনেকটা, ঠিক আছে, কিন্তু একটু আলাদা কিছু আছে, কারণ স্প্লিনিক আর্টারি একটা স্পেসিফিক আর্টারি আছে। তো যদি কোনো একটা স্পেসিফিক ব্লিডিং আছে, যদি ইন্টারভেনশনাল রেডিওলজি ব্যবস্থা থাকে, চাইলে কন্ট্রাস্ট যদি মানে ওটা বলছি যে স্প্লিনিক ইনজুরি 1, 2, 3, গ্রেড 1, 2, 3 একইভাবে নন অপারেটিভ ম্যানেজমেন্ট করা যায়, ঠিক আছে। হিমোগ্লোবিন মনিটর করা, ইউরিন আউটপুট মনিটর করা, এবং পেশেন্টকে ব্লাড দেওয়া এবং পেশেন্টকে স্ট্রিক্টলি ইমোবিলাইজ করে রাখা। আস্তে আস্তে ওই ব্লিডিং নিজে থেকে সিল অফ করে যায়। যদি না করে, পেশেন্ট যদি কন্টিনিউ ডেটোরিয়েট করতে থাকে, তাহলে তখন আমাদের ল্যাপারোটমি করে স্প্লিনেক্টমি করতে হবে। অনেক স্প্লিনের ক্ষেত্রে একটা অপশন আছে যে যদি পেশেন্ট স্টেবল থাকে কিন্তু কন্টিনিউয়াস অল্প 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 করে ব্লিডিং হচ্ছে, তাহলে একটা সিইসিটি করে দেখা যেতে পারে। সিইসিটিতে যদি স্প্লিনিকেতে কোনো একটা কন্ট্রাস্ট লিক থাকে, তো সিইসিটিতে যদি একটা কোনো কন্ট্রাস্ট লিক থাকে, সেখানে কন্ট্রাস্ট লিক আইডেন্টিফাই করে সেইখানে ইন্টারভেনশনাল রেডিওলজির মাধ্যমে সেই স্প্লিনিক আর্টারি বা সেই স্পেসিফিক পার্টে একটা ভাস্কুলার কয়েলিং করে দেওয়া যেতে পারে যাতে ব্লিডিং বন্ধ হয়। এটা স্প্লিনের ক্ষেত্রে অপশন আছে, ঠিক আছে। তাহলে যদি পেশেন্ট স্টেবল থাকে সিইসিটি করো, খুব যদি গ্রেড 1, 2, 3 থাকে কোনো নন অপারেটিভ ম্যানেজমেন্ট করা যায়। যদি সামান্য কন্ট্রাস্ট লিক থেকে থাকে, এনজিও এম্বোলাইজেশন মানে ভাস্কুলার কয়েলিং করে সেটাকে ম্যানেজ করা যায়। কিন্তু যদি আনকন্ট্রোল ব্লিডিং হতেই থাকে, পেশেন্ট যদি আনস্টেবল থাকে, অ্যান্ড যদি আরো কোনো অ্যাসোসিয়েটেড অর্গান ইনজুরি হয়, সাপোজ স্প্লিনিক ইনজুরি হয়েছে, তার সাথে কোনো একটা স্মল বাউল বা লার্জ বাউলেরও ইনজুরি হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে আমাকে অবশ্যই ল্যাপারোটমি করতে হবে। ল্যাপারোটমি করে স্প্লিনেক্টমি করতে হবে, ঠিক আছে। এইবার স্প্লিনেক্টমির জন্য যেটা স্প্লিনের ব্লাড সাপ্লাই কোথা থেকে আসে? কোথা থেকে আসে? স্প্লিনিক আর্টারি থেকে আসে। স্প্লিনিক আর্টারি কার ব্রাঞ্চ? সিলিয়াক ট্রাঙ্কের ব্রাঞ্চ। আচ্ছা, স্প্লিনিক আর্টারি সিলিয়াক ট্রাঙ্ক থেকে অরিজিন হয়ে কিভাবে স্প্লিনের দিকে যায়, কোথায় কোথায় কিসের উপরে রান করে? প্যানক্রিয়াসের আপার বর্ডারে রান করে, ঠিক আছে। প্যানক্রিয়াসের আপার বর্ডারে রান করে 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 এরকম টর্চুয়াস একটা আর্টারি প্যানক্রিয়াসের আপার বর্ডারে রান করছে, করে স্প্লিনে চলে যাচ্ছে। আচ্ছা, ইউজুয়ালি আর্টারি আর ভেনের নাম্বার এনি আইডিয়া? একটা আর্টারি থাকে, দুটো ভেন থাকে, ঠিক আছে। হ্যাঁ, যখন হাইলামের কাছে যাবি দুটো স্প্লিনিক ভেন আছে, একটা স্প্লিনিক ভেন নেই, দুটো স্প্লিনিক ভেন আছে। দুটো স্প্লিনিক ভেন প্রক্সিমালি এসে একটা ভেন হয়ে যায়। তো ইউজুয়ালি সিঙ্গেল মানে হাইলামে যখন দেখবি সিঙ্গেল আর্টারি, দুটো ভেন। আচ্ছা, এইবার স্প্লিনেক্টমি অপারেটিভ তোদের জিজ্ঞেস করবে না,
তো প্রয়োজন নেই সেরকম কিছু। তোদের যেটা কোশ্চেন করবে সেটা হচ্ছে এই স্প্লিনেক্টমির পরে কমপ্লিকেশন এবং তারপরে যেটা ওপসির ওপরে শর্ট নোট। ওভারওয়েলমিং স্পোর্টস স্প্লিনেক্টমি ইনফেকশন, যে স্প্লিনেক্টমি করার পরে মোস্ট কমন কমপ্লিকেশন যেটা, সেটা কিন্তু হচ্ছে লিখে রেখেছি লেফট লোয়ার লোব অ্যাটেলেক্টাসিস। এটা কিন্তু ইয়ে নয়, কোনো এমনি কোনো হিমাটোলজিক্যাল নয়, কোনো ইনফেকশন নয়, ব্লিডিং নয়, জাস্ট সিম্পল লেফট লোয়ার লোব অ্যাটেলেক্টাসিস। লেফট লোয়ার লোব অ্যাটেলেক্টাসিস। আর একটা দুটো কমপ্লিকেশন নিয়ে আমি বলছি, শোন। হেমারেজ তো হতেই পারে যে কোনো বিয়ের পরে যদি সিকিউর না করা হয়। প্যানক্রিয়াটিক ফিস্চুলা। প্যানক্রিয়াটিক ফিস্চুলা কেন হবে? কারণ প্যানক্রিয়াসের টেল স্প্লিনে গিয়ে অ্যাটাচ করে। তো স্প্লিনেক্টমি করার সময় প্যানক্রিয়াটিক টেল ইনজুরি হতে পারে, ঠিক আছে? যদি প্যানক্রিয়াটিক টেল ইনজুরি হয় তাহলে প্যানক্রিয়াটিক টেলে যে ডাক্ট আছে সেই ডাক্টটাও ইনজুরি হবে, তাহলে সেই ডাক্ট থেকে কনস্ট্যান্ট লিক হবে, এনজাইমস যেগুলো আছে এক্সোক্রিন এনজাইম আছে ওগুলো বেরোবে, বেরিয়ে সেটা কোথায় যাবে? বেরিয়ে তো হয় অ্যাবডোমেনে জমবে, বা যদি তোর কোনো তুই যদি কোনো পেরিস্প্লেনিক রিজিয়নে ওটির পর কোনো ড্রেন দিয়ে রাখিস ওই ড্রেন দিয়ে বেরোবে, ওটাকেই বলছে প্যানক্রিয়াটিক ফিস্চুলা। ইউজুয়ালি পোস্ট স্প্লেনেক্টমি প্যানক্রিয়াটিক ফিস্চুলা মাইনর হয় এবং ইউজুয়ালি 2-3 উইকসের মধ্যে হিল করে যায় যদি হয়েও থাকে। আচ্ছা, আর একটা যেটা নিয়ে বলা সেটা হচ্ছে গ্যাস্ট্রিক ডায়ালেশন। গ্যাস্ট্রিক ডায়ালেশন কি? গ্যাস্ট্রিক ডায়ালেশন হচ্ছে কেন হয় গ্যাস্ট্রিক ডায়ালেশন? গ্যাস্ট্রিক ডায়ালেশন হয় তার কারণ হচ্ছে এক স্প্লিনের অনেক লিগামেন্ট আছে, ঠিক আছে? তার মধ্যে একটা ইম্পর্টেন্ট লিগামেন্ট হচ্ছে গ্যাস্ট্রোস্প্লিনিক লিগামেন্ট, ঠিক আছে? তো গ্যাস্ট্রোস্প্লিনিক লিগামেন্টের উপরে শর্ট গ্যাস্ট্রিক ভেসেলগুলো লাই করে। তো তুই যখন স্প্লিনেক্টমি করবি ওই শর্ট গ্যাস্ট্রিক ভেসেলগুলোকে ধরে ধরে লাইগেট করতে হয়। শর্ট গ্যাস্ট্রিক ভেসেল ইউজুয়ালি ফান্ডাস টু কার্ডিয়া রিজনে সাপ্লাই দেয় স্টমাককে। তো ওই এরিয়ায় যদি ব্লাড সাপ্লাই লস হয়ে যায় তাহলে অনেক সময় স্টমাকের ওই পার্টে কিছুটা ফাংশন কমে যায়, ঠিক আছে? স্টমাকের ওই পার্ট ফাংশন, যদিও স্টমাকের ব্লাড সাপ্লাই খুবই ভালো, কিন্তু নতুন ব্লাড ভেসেল ঠিক করে ডেভেলপ করতে 2-3 দিন সময় লাগে। ওই জন্য একটা গ্যাস্ট্রিক ডায়ালেশন হওয়ার চান্স থাকে। এবং গ্যাস্ট্রিক ডায়ালেশনই শুধু না, গ্যাস্ট্রিক ইনজুরিও হয়। এরকমও কেস দেখা গেছে যে ওই স্প্রটিক বাঁধতে গিয়ে স্টমাক ইনজুরি আছে, এটাও হতে পারে, ঠিক আছে? তো যেটা মোস্ট ইম্পর্টেন্ট আমাদের জন্য সেটা হচ্ছে হিমাটোলজিক্যালে রেজড ডব্লিউবিসি, রেজড আরবিসি, রেজড প্লেটলেট, কারণ সবগুলো ওখানে গিয়েই নষ্ট হয় স্প্লিনে গিয়ে। তো তুই যদি না করতে পারিস, মানে স্প্লিনেক্টমি যদি করে দিস, তাহলে ওগুলো আর নষ্ট হতে পারবে না। মোস্টলি এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্লেটলেটের জন্য, ঠিক আছে? প্লেটলেট নর্মাল পেশেন্টে ইউজুয়ালি 1.5 লাখ থেকে 4.5 লাখের মধ্যে থাকে, কিন্তু স্প্লিনেক্টমি পেশেন্টে ইউজুয়ালি কাউন্ট অনেক বেড়ে যায়। ডব্লিউবিসি কাউন্টও পোস্ট স্প্লিনেক্টমি অনেক বেড়ে যায়, প্লেটলেট কাউন্টও বেড়ে যায়। ডব্লিউবিসি কাউন্ট অনেক সময় 10,000, 15,000 এরকম আছে। এবার হতেই পারে কোনো একটা ব্লান্ট ট্রমা পেশেন্ট যার কোনো হাতে পায়ে ইনজুরি হয়েছে, তার সাথে স্প্লিনিক ট্রমা হয়েছে, চেস্ট ট্রমা হয়েছে, এরকম মাল্টিপল ট্রমা হয়েছে, ঠিক আছে? তো তুই স্প্লিনিক ট্রমা জন্য তোকে স্প্লিনেক্টমি করতে হয়েছে। পোস্ট স্প্লিনেক্টমি পেশেন্ট ঠিকঠাকই আছে, এবার অর্থোপেডিক্সের জন্য ধর ফ্র্যাকচার আছে, তো অর্থোপেডিক্সের ওটি করার পালা। সেই সময় অর্থোপেডিক্স একটা রুটিন ব্লাড কাউন্ট পাঠাতে গিয়ে দেখলো কাউন্ট 15,000, 16,000-এ বসে আছে। অর্থোপেডিক্স ভাবে কোনো সেপসিস হচ্ছে বা কিছু হচ্ছে, কিন্তু সেটা না। পোস্ট স্প্লিনেক্টমি যে কোনো পেশেন্টেরই কাউন্ট 15,000, 10,000 থেকে 15,000 কাউন্ট নর্মালি থাকে কোনো পেশেন্টের। এমনি কোনো কমপ্লিকেশন নেই, কোনো অসুবিধা নেই। এটা ইউজুয়ালি 2 to 3 উইকস পর, মোস্টলি 1 মান্থ পর আস্তে আস্তে ডিজলভ করে যায়। এটাকে ইনফেকশন ভাবার কোনো কারণ নেই এবং অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক দেওয়ার কোনো মানে নেই। যেটা আমাদের ক্ষেত্রে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্লেটলেট। প্লেটলেট যদি মোর দ্যান 10 lakhs হয়ে যায় তাহলে কোয়াগুলেশনের সমস্যা হয়। তো সেক্ষেত্রে তখন যদি মোর দ্যান 10 lakhs হয়ে যায় তখন লো ডোজ অ্যাসপিরিন 75 করে চালু করতে হয়, ঠিক আছে? এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আর পার্মানেন্ট চেঞ্জেসের মধ্যে তো এগুলো আছে, রেটিকুলোসাইটোসিস, আমাদের হাওয়েল জলি বডিজ। এবার হচ্ছে এটা ইম্পর্টেন্ট শর্ট নোট আসতে পারে, স্প্লিন দিয়ে একসাথে লং কোশ্চেন বানিয়ে দিতে পারে, অনেক কিছু করতে পারে। তো ওভারওয়েলমিং পোস্ট স্প্লিনেক্টমি ইনফেকশন, এটার ইম্পর্টেন্ট জানিস তোর অনেক কিছুই, কিন্তু মোস্টলি যেগুলো জিজ্ঞেস করবে কোন কোন অর্গানিজম রেসপন্সিবল। 1 নম্বর তো 3টে অর্গানিজম নাম বলে ফেল চটাচট। নিউমোকক্কাস, মেনিঙ্গোকক্কাস আর হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি, 3টে অর্গানিজম।
এটা এক নম্বর। সেকেন্ড হচ্ছে রিস্ক তো লাইফ টাইমই থাকে, কিন্তু পোস্ট অপারেটিভ ইউজুয়ালি 3 to 4 ইয়ার্সের মধ্যে এইটা হওয়ার রিস্ক সবচেয়ে বেশি। সেকেন্ড হচ্ছে কখন হওয়ার রিস্ক সবচেয়ে বেশি, তুই যখন কোনো ব্লান্ট ট্রমা কেসের জন্য করছিস না যখন কোনো হিমাটোলজিক্যাল কেসের জন্য করছিস। কোনো হিমাটোলজিক্যাল কেসে হতেই পারে যে অনেক থ্যালাসেমিয়া পেশেন্টেরই আমাদের স্প্লেনেক্টমি করতে হয়, কারণ স্প্লেন হিউজলি বড় হয়ে যায়, হাইপারস্প্লেনিজম হয়, তখন আমাদের স্প্লেনেক্টমি করতে হয়। তাহলে যদি কোনো হিমাটোলজিক্যাল কন্ডিশনের জন্য করা হয়, দে আর মোর সাসেপ্টেবল টু অপরচুনিস্টিক ইনফেকশন দেন কোনো ট্রমাটিক কজে আমি করলাম। লিখেছি বোধ হয়, হ্যাঁ। এবং চিলড্রেন আর মোর সাসেপ্টেবল। পেশেন্ট ইউজুয়ালি এই সাডেন হাই ফিভার, চিলস, অল্টার্ড সেন্সোরিয়াম, পারপিউরা, শক, ডিআইসি। তোদের এবারে যদি সিনিয়রদের সেমিস্টার কোশ্চেন দেখিস, একটা পেপার 1-এর সেমিস্টারের কোশ্চেনে ছিল যে কিভাবে প্রিভেনশন করবে, এরকম একটা এই সেম সিনারিও দেওয়া ছিল, ওভারওয়েলমিং পোস্ট স্প্লেনেক্টমি ইনফেকশন, এরকম পারপিউরা আছে, পেশেন্টের অল্টার্ড সেন্সোরিয়াম আছে, হ্যাঁ, আগে স্প্লেনেক্টমি হয়েছে, এখন পেশেন্ট এরকম কন্ডিশনে আছে, কিটাকে কিভাবে প্রিভেন্ট করা যেত, এরকম কোশ্চেন এসছে তোদেরকে। তো এইভাবেও কোশ্চেন আসতে পারে। তো এখানে বেসিক্যালি কি হয়, এখানে এরকম ইনফেকশন হওয়ার জন্য ইনফেকশন এবং সেখান থেকে আস্তে আস্তে সেপসিস, সেপটিক শক, ARDS, মাল্টি অর্গান ফেলিওর, এসব হয়ে পেশেন্ট মারা যায় যদি ঠিক মতো ম্যানেজ না করা যেতে পারে। ওই জন্য খুব 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 ইম্পর্টেন্ট হচ্ছে প্রিভেনশন। ম্যানেজমেন্ট তো অবশ্যই তুই ব্লাড কালচার পাঠাবি, অ্যান্টিবায়োটিক দিবি, হ্যাঁ, থার্ড জেনারেশন সেফালোস্পোরিন, ভ্যাঙ্কোমাইসিন, ফ্লুইড রিসাসিটেশন, শক ম্যানেজমেন্ট, বেসোপ্রেসার্স মানে হচ্ছে নরঅ্যাড্রিনালিন, এপিনেফ্রিন, এই সমস্ত কিছু, FAP, প্লেটলেট। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ভ্যাকসিনেশন। ভ্যাকসিনেশন ফার্স্ট ইম্পর্টেন্ট হচ্ছে ভ্যাকসিনেশন টাইমিং কখন, যখন কোনো কোল্ড কেস, মানে কোনো ধর এই হিমাটোলজিক্যাল কেসগুলোই মোস্টলি কোল্ড কেস, মানে যেগুলো তুই প্ল্যান্ড স্প্লেনেক্টমি করছিস কোনো একটা কারণের জন্য, তাহলে সেখানে হচ্ছে আমার 2 weeks বিফোর আমাকে দিতে হবে, ইঞ্জেকশন দিতে হবে। কিন্তু যদি আমার হয় কোনো ট্রমাটিক কেস হয়, তখন তো আমি আগে থেকে দিতে পারবো না, তখন বলে যে পোস্ট কোনো বই লিখছে পোস্ট অপারেটিভ ডে 2-3 এর মধ্যে, কেউ কেউ বলছে পোস্ট অপারেটিভ 2 weeks এর মধ্যে। তো আমরা মোস্টলি একটা কনসেনসাস ফলো করি যে বিফোর ডিসচার্জ পেশেন্ট শুড বি গিভেন ভ্যাকসিন, ফার্স্ট ডোজ অফ ভ্যাকসিন দিতে হবে। ভ্যাকসিনের মধ্যে কি কি, নিউমোকক্কাল 2 রকমের ভ্যাকসিন হয়, PCV13 আর PPSV23। ফার্স্ট যখন আমরা দিই তখন PCV13 দিই, নেক্সট 8 weeks পরে PPSV23 দেবো, তারপরে 5 বছর পরে PPSV23 একটা বুস্টার দেবো। HIV শুধু একটা মানে হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা শুধু একটা সিঙ্গেল ডোজই লাগে, আর মেনিঙ্গোকক্কালের হচ্ছে দুটো ডোজ 2 মাস অ্যাপার্টে দিতে হয়, তারপর একটা বুস্টার ডোজ 5 বছরে। করতে পারবো না, এটা জাস্ট তোদের একটা দেখানোর জন্য, যে বিশাল কিছু লাগবে না, তোদের জিজ্ঞেসও করবে না। প্যানক্রিয়াটিক ইনজুরি তো জিজ্ঞেস করার মতো কিছু নেই, দেখে রাখ জাস্ট গ্রেডগুলো। গ্রেড 1 মানে হচ্ছে ছোট্ট মাইনর কন্টিউশন, গ্রেড 2 হচ্ছে মেজর কন্টিউশন, এগুলোতে কোনো ডাক্ট ইনজুরি নেই। গ্রেড 3 তে ডিস্টাল ডাক্ট ইনজুরি আছে, গ্রেড 4 এ প্রক্সিমাল ডাক্ট ইনজুরি আছে উইথ ইনভলভমেন্ট, ডুওডিনাল ইনভলভমেন্ট। গ্রেড 5 ম্যাসিভ ডিসরাপশন অফ হেড। তোকে যদি দেখি তো প্যানক্রিয়াটিক ইনজুরির ম্যানেজমেন্ট হচ্ছে গ্রেড 1 আর গ্রেড 2, যেগুলোতে কোনো ডাক্ট ইনজুরি নেই, সেগুলো ইউজুয়ালি কনজারভেটিভ ম্যানেজমেন্ট করেই কাটানো যায়। মোস্টলি প্যানক্রিয়াটিক ইনজুরি যদি হয়েও থাকে কোনো ব্লান্ট ট্রমা থেকে, সেগুলো গ্রেড 1 আর গ্রেড 2ই হয়, ঠিক আছে। ডিরেক্ট ব্লো টু প্যানক্রিয়াস হয়ে অনেক সময় প্যানক্রিয়াটিক ইনজুরি হতে পারে। তো গ্রেড 1 আর গ্রেড 2 এর জন্য কিছুই করার দরকার নেই। প্যানক্রিয়াস একটা রেট্রোপেরিটোনিয়াল অর্গান, প্যানক্রিয়াস লেসার স্যাকের পিছনে থাকে, তো লেসার স্যাক অ্যাক্সেস করে লেসার স্যাকে একটা ড্রেন দিয়ে চলে আসতে হয়, এর থেকে বেশি কিছু করতে হয় না। তো লেসার স্যাকে ড্রেন দিয়ে আস্তে আস্তে বেরোবে এবং পেশেন্টটা আস্তে আস্তে নিউট্রিশন ঠিক হলে ওর নিজে থেকে আউটপুট বন্ধ হয়ে যাবে। যদি ম্যাসিভ কোনো ইনজুরি হয় তাহলে অনেক সময় আমাদের করতে হয়, কোনো ম্যাসিভ রিসেকশন অ্যাটেম্প্ট করতে হয়। কারণ কিন্তু ব্যাপার হচ্ছে, যদি কোনো প্যানক্রিয়াটিক পেশেন্ট যার কোনো ম্যাসিভ ইনজুরি হচ্ছে, সে পেশেন্টগুলো ইউজুয়ালি হিমোডাইনামিক্যালি খুবই আনস্টেবল হয়, কোনো প্যানক্রিয়াটিক সার্জারি করার মতো সেই সময় তাদের ট্রমাতে অবস্থা থাকে না। তো যদি খুব ম্যাসিভ ডিসরাপশন হয়ে যায়, তখন একটা সার্জারি করা হয়, আমি লিখেছি বোধহয়, হ্যাঁ, সেটাকে বলে দেখ ট্রমা হুইপেলস। যদি গ্রেড 4-5 হয়
তো ট্রমা হুইপলস মানে কি, এমনি হুইপলস মানে কি? এমনি হুইপলস প্রসিডিওরে কি করা হয়? হুইপলসকে কি বলে? হুইপলসের পর একটা নাম আছে, প্যানক্রিয়াটিক ডুওডেনেক্টমি, ঠিক আছে? তোমার তার মানে প্যানক্রিয়াস ডুওডেনাম বাদ যায়, ঠিক আছে? ট্রমা হুইপল, এবার প্যানক্রিয়াস আর ডুওডেনাম যদি বাদ যায় তাহলে অ্যানাস্টোমোসিস করতে হয়। জেজুনামকে নিয়ে এসে প্যানক্রিয়াটিক ডাক্টের সঙ্গে অ্যানাস্টোমোসিস করতে হয়, হেপাটিক ডাক্টের সঙ্গে অ্যানাস্টোমোসিস করতে হয়, স্টমাকের সঙ্গে অ্যানাস্টোমোসিস করতে হয়। এটা হচ্ছে ইউজুয়াল হুইপলস। কিন্তু ট্রমা হুইপলসে কি, ট্রমা হুইপলসে হচ্ছে তুই রিসেকশনটা করে দিবি বাট কোনো অ্যানাস্টোমোসিস করবি না, ঠিক আছে? The resection has been done but no anastomosis, ওখানে একটা ওখানে মাল্টিপল ড্রেনস দিয়ে চলে আসবি। পরে যখন পেশেন্ট হিমোডাইনামিক্যালি স্টেবল হবে, ঠিকঠাক হবে, আফটার 5 to 7 days, তখন গিয়ে ওখানে আবার অ্যানাস্টোমোসিস অ্যাটেম্প্ট করতে হবে। এটাকে ট্রমা হুইপলস বলে। ডুওডেনাল ইনজুরি তোদের পড়ার দরকার নেই, স্লাইডে থাকবে, পরে পড়ে নিবি ইচ্ছে হলে। মেসেন্ট্রিক ইনজুরি নিয়ে হালকা করে বলে নি। মেসেন্ট্রিক ইনজুরি অনেক সময় ব্লান্ট ট্রমা বা সিট বেল্ট ইনজুরি হলে মেসেন্ট্রিক ইনজুরি হয়। তুই একটা চিন্তা করে, এরকম করে একটা নর্মাল মেসেন্ট্রি আছে, একটা ছবি এঁকে দিই, যে এরকম একটা গাঁট আছে, এরকম মেসেন্ট্রি আছে, মেসেন্ট্রির ব্লাড ভেসেল গুলো এইভাবে যায়, ঠিক আছে? যদি আমার যে ইনজুরিটা হচ্ছে সেটা যদি এইভাবে ইনজুরি হয়, লঙ্গিচুডিনাল টিয়ার হয়, তাহলে এই ভেসেল গুলোর কোনো এফেক্ট পড়বে না। তাহলে কোনো মেসেন্ট্রিতে যদি লঙ্গিচুডিনাল টিয়ার হয় তাহলে কোনো পড়বে না, এফেক্ট পড়বে না। বাট যদি আমার কাছে কোনো রকম ট্রান্সভার্স টিয়ার থাকে তাহলে সেই সমস্ত ভেসেল চলে যাবে, সেক্ষেত্রে এই গাটের ভাস্কুলারিটি নষ্ট হবে এবং সেখানে আমাকে গাটের রিসেকশন অ্যানাস্টোমোসিস করতে হবে। এই হচ্ছে ব্যাপার, এখানে এটাই লেখা আছে। নেক্সট আমরা চলে আসি রেট্রোপেরিটোনিয়াল ট্রমায়। রেট্রোপেরিটোনিয়াল ট্রমার ইম্পর্টেন্ট হচ্ছে তিনটে জোন। তিনটে জোন কি কি আছে? একটা হচ্ছে মাঝের জোনটা, দেখ জোন 1 মানে হচ্ছে একদম মিডিয়াল জোনটা। সেখানে কি কি আছে? সেখানে গ্রেট ভেসেলস মানে অ্যাওর্টা, আইবিসি, রুট অফ মেসেন্ট্রি আর প্রক্সিমাল পার্ট অফ রেনাল ভেসেল আর সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি, সুপিরিয়র মেসেন্ট্রিক ভেন, এই সমস্ত ইম্পর্টেন্ট স্ট্রাকচার গুলো আছে। যদি এই জায়গায় কোনো ব্লান্ট ট্রমা যদি কোনো রেট্রোপেরিটোনিয়াল জোন 1 এ এফেক্ট করে তাহলে আমাদের এক্সপ্লোরেশন করতেই হবে, এখানে আর কোনো অন্য ওয়ে নেই, কোনো কনজারভেটিভ ওয়েতে এদের ম্যানেজ করা যাবে না। জোন 2, জোন 2 মানে হচ্ছে দুদিকের, এটা হচ্ছে জোন 1 হচ্ছে এরকম মিডিয়াল পার্টটা, জোন 2 হচ্ছে এদিকে দুদিকের ল্যাটারাল পার্ট। জোন 2 তে কিডনি, ইউরেটার, ডিস্টাল রেনাল ভেসেলস, এই সমস্ত কিছু। এদের হচ্ছে তুই যদি পেশেন্ট যদি স্টেবল থাকে তাহলে না এক্সপ্লোর করলেও অনেক সময় চলবে, সেটা তোকে সিটি করে ইউএসজি করে তোকে কিরকম গ্রেড কি ইনজুরি ডিটারমিন করে ম্যানেজ করতে হবে। বাট নন অপারেটিভ ম্যানেজমেন্ট পসিবল, ঠিক আছে? জোন 1 এ কোনো নন অপারেটিভ ম্যানেজমেন্ট পসিবল না, জোন 2 তে নন অপারেটিভ ম্যানেজমেন্ট পসিবল। আর জোন 3 হচ্ছে ইউজুয়ালি এক্সটার্নাল আইলিয়াক ভেসেল, ব্লাডার বা প্রস্টেটিক ভেনাস প্লেক্সাস, এই সমস্ত এই নিচের দিকের জায়গাটা ইনজুরি হয়। তো এইখানে রুটিন এক্সপ্লোরেশন নট রেকমেন্ডেড। যদি না খুব সিভিয়ার ইনজুরি হয়, রুটিন এক্সপ্লোরেশন রেকমেন্ডেড না। তার কারণ হচ্ছে এখানে প্রচুর ছোট ভেনিউস এবং ভেনাস প্লেক্সাস থাকে, এখানে এক্সপ্লোর করতে গেলে মোস্টলি এগুলো ছোট ছোট ভেনাস, প্রস্টেটিক ভেনাস প্লেক্সাস থাকে, স্যাক্রাল ভেনাস প্লেক্সাস থাকে, হ্যাঁ, ইনফিরিয়র মেসেন্ট্রিক ভেনাস প্লেক্সাস থাকে, এই সবগুলোর ইনজুরি হওয়ার চান্স খুব বেশি এবং সেখান থেকে ব্লিডিং হওয়ার চান্স খুব বেশি। ওই জন্য রুটিন এক্সপ্লোরেশন করতে হয় না, যদি একমাত্র কোনো ইন্ডিকেশন থাকে তখনই এক্সপ্লোর করবে। নেক্সট হচ্ছে রেনাল ট্রমা। তো এএসটি গ্রেডিং যদি মনে রাখতে পারিস রাখবি, না মনে রাখতে পারলে রাখার দরকার নেই, ঠিক আছে? লিভার স্প্লিনটা মুখস্থ করিস তাহলেই হবে। তো রেনাল ট্রমার জন্য যেটা মোস্ট ইম্পর্টেন্ট, রেনাল ট্রমা ব্লান্ট ট্রমা হয়, ঠিক আছে? কোনো পেশেন্টের যদি কোনো এদিকে থেকে কোনো ল্যাটারাল ট্রমা হচ্ছে বা পস্টেরিয়রলি ট্রমা হচ্ছে তাহলে রেনাল ট্রমা হওয়ার চান্স খুব বেশি থাকে। কোনো পেশেন্টের রেনাল ট্রমা যদি হয়, গোল্ড স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন হচ্ছে সিইসিটি করা এবং ক্লিনিক্যালি পেশেন্ট দেখে কি করে বুঝবো পেশেন্টের হিমাচুরিয়া হবে, ঠিক আছে? পেশেন্টের ফ্ল্যাঙ্ক পেন থাকবে, পেশেন্টের হিমাচুরিয়া হবে, এই সমস্ত দেখে আমরা বুঝতে পারবো যে রেনাল ট্রমা হলেও হতে পারে। যদি কোনো রেনাল ভাস্কুলার বা হাইলি ভেসেল ইনজুরি হয় তাহলে অনেক সময় পেশেন্ট ভীষণই আনস্টেবল থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে ইমার্জেন্সি ল্যাপারোটমি করে
প্রয়োজনে নেফ্রেক্টমি পর্যন্ত করতে হতে পারে। এখানে ইম্পর্টেন্ট তোদের জন্য এইটুকুই যে 1, 2, 3 এইটুকুতে কোনো দেখবি কোনো ইউরিন লিক নেই। 1, 2, 3 তে শুধুমাত্র হিমাটোমা হচ্ছে, কনটিউশন হচ্ছে, ল্যাসারেশন হচ্ছে, এইসব হচ্ছে। গ্রেড 4 এ গিয়ে ইউরিনারি এক্সট্রাভাসেশন হয়। তাহলে তোদের এমসিকিউ জিজ্ঞেস করলে এটাই জিজ্ঞেস করবে যে কোন গ্রেডে ইউরিনারি এক্সট্রাভাসেশন হয়। 1, 2, 3 তে কোনো ইউরিনারি এক্সট্রাভাসেশন নেই, গ্রেড 4 এ গিয়ে ইউরিনারি এক্সট্রাভাসেশন। তো রেনাল ট্রমাও একই রকম, 1, 2, 3 যদি হয় কিছু করতে হয় না, কারণ ইউজুয়ালি কনটিউশন নিজে থেকেই হিল করে যায়। হ্যাঁ, তাহলে কোনো হিমাটোমা যদি পেশেন্ট যদি স্টেবল থাকে, হ্যাঁ, যদি সিভিয়ার হিমাচুরিয়া না থাকে, বিপি যদি মেনটেন করে, ইউরিন আউটপুট ঠিকঠাক থাকে, তাহলে পেশেন্টকে কনজারভেটিভ ম্যানেজমেন্ট করে আরামসে রাখা যায়। ঠিক আছে, কোনো পেশেন্ট কিন্তু পেশেন্ট যদি আনস্টেবল হয়, হিউজলি ব্লিডিং হতে থাকে, তাহলে পেশেন্টকে ল্যাপারোটমি করে নেফ্রেক্টমি পর্যন্ত করতে হতে পারে। যেটা বললাম গ্রেড 4 এ ইউরিন লিক হয়, গ্রেড 4 এ ইউরিন লিক হয়ে ইউরিন যদি এখন রেট্রোপেরিটোনিয়ামে লিক হয় বা জেরোটাস ফাসার চারিদিকে লিক হয়, তাহলে ওখানে একটা কালেকশন ফর্ম করে, ইউরিনোমা বলে। ঠিক আছে, তো ইউরিনোমাটাকে কিছু একটা করতে হবে, তো ইউরিনোমাকে ড্রেন করতে হয়, একটা পিটেল ক্যাথেটার দিয়ে ইউরিনোমা ড্রেন করতে হয়, করে যাতে ইউরিনোমা ফর্মেশন না হয় বা ইউরিনটা যাতে নিজের দিকে ভালোভাবে বেরিয়ে যায়, সেজন্য ইউরেটারে একটা ডিজে স্টেন্ট, ডবল জে স্টেন্ট পরিয়ে দেওয়া হয়। ঠিক আছে, যে কোনো আনস্টেবল পেশেন্ট আসে তাকে ল্যাপারোটমি করে ইউজুয়ালি আমরা কি দেখবে, ল্যাপারোটমি যে কোনো ব্লান্ট ট্রমাতে ল্যাপারোটমি হয় মিড লাইন ইনসিশন দিয়ে। মিড লাইন ইনসিশন দিয়ে কিডনি অ্যাক্সেস করা টাফ। মিড লাইন ইনসিশন দিয়ে কিডনি কি করে অ্যাক্সেস করতে হবে, তোকে কিডনি তো রেট্রোপেরিটোনিয়াল স্ট্রাকচার, তুই তো এইদিকে খুললে প্রথমে পেরিটোনিয়াম খুলবে। ঠিক আছে, তো দেখা যায় না সেরকম ভাবে। আমাদের দুটো ডবল কোলনকে তোর যেদিকে কোলন মানে যেদিকে রেনাল ইনজুরি হবে সেদিকের কোলনকে মোবিলাইজ করতে হবে টু গেট অ্যাক্সেস টু দ্য কিডনি। ঠিক আছে, তো ওই জন্য প্রথমে কি করা হয়, প্রথমে তুই মিড লাইন ইনসিশন দিলি, ইনসিশন দিয়ে যদি কোনো পেশেন্টের যা রেনাল ট্রমা সাসপেক্ট করছিস তার সেই সাইডে সেই দিকে রেট্রোপেরিটোনিয়াল হিউজ হিমাটোমা দেখতে পাবো। হিমাটোমা দেখতে পাওয়া যাবে। এবার ফার্স্ট হচ্ছে যেটা দেখতে হয়, হিমাটোমাটা পালসেটাইল না নন পালসেটাইল। পালসেটাইল মানে অ্যাক্টিভ ব্লিডিং হচ্ছে, এক্সপ্যান্ডিং না নন এক্সপ্যান্ডিং, এক্সপ্যান্ডিং মানে অ্যাক্টিভ ব্লিডিং হচ্ছে। তাহলে হিমাটোমা যদি নন পালসেটাইল হয়, কোনো অ্যাক্টিভ ব্লিডিং যদি না থাকে, তাহলে এক্সপ্লোরেশন করার মানে রেট্রোপেরিটোনিয়াল এক্সপ্লোরেশন করার বা নেফ্রেক্টমি করার দরকার নেই। কিন্তু যদি এক্সপ্যান্ডিং হয় এবং ওতে যদি পালসেশন থাকে, তাহলে রেট্রোপেরিটোনিয়াল এক্সপ্লোরেশন করতে হবে এবং এক্সপ্লোরেশন করে প্রথমে ভাস্কুলার কন্ট্রোল নিতে হবে। ভাস্কুলার কন্ট্রোল কিভাবে নিবি, আমি একটা লেফট সাইডেড এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ঠিক আছে, লেফট রেনাল ভেন অ্যাক্সেস করতে গেলে তোকে ডুওডেনাম মোবিলাইজ করতে হবে। ডুওডেনাম মোবিলাইজ করে তোকে লেফট রেনাল ভেন অ্যাক্সেস করতে হবে এবং লেফট রেনাল ভেন এবং তার নিচেই থাকে লেফট রেনাল আর্টারি। লেফট রেনাল আর্টারি অ্যাক্সেস করে ওগুলোকে ক্ল্যাম্প করতে হবে। ক্ল্যাম্প করে কোথা থেকে ব্লিডিং আসছে সেটা দেখতে হবে। দেখে যদি অ্যামেনেবল টু রিপেয়ার হয় তাহলে রিপেয়ার করো, যদি অ্যামেনেবল টু রিপেয়ার না হয় তাহলে ওখান থেকে লাইগেট করে নেফ্রেক্টমি পারফর্ম করো। কমপ্লিকেশনের মধ্যে সেরকম কিছু নেই, ব্লিডিং হতে পারে। এখানে একটা ইম্পর্টেন্ট এমসিকিউ যেটা জিজ্ঞেস করে, দুটো এমসিকিউ জিজ্ঞেস করে আর্লি কমপ্লিকেশনের মধ্যে। একটাকে বলে মিটিওরিজম। মিটিওরিজম মানে হচ্ছে এই যে হিমাটোমাটা আছে, এই হিমাটোমা যে লোকাল স্প্ল্যাঙ্কনিক নার্ভ আছে তার উপরে কম্প্রেশন করে কোলোনিক ডিস্টেনশন করে। তাহলে পোস্ট ওটি একটা কোলোনিক ডিস্টেনশন অনেক সময় হয়, সেটাকে বলে মিটিওরিজম। আর এটা আছে লেটের মধ্যে, দেখ লেট কোনো একটা পেশেন্টের কিডনি যদি আমরা জানি সিকেডি পেশেন্টের যদি একদিকে হয় বা কোনো একটা পেশেন্টের যদি ওয়ান সাইডেড নেফ্রেক্টমি হয়, পেশেন্টের হাইপারটেনশন হওয়ার রিস্ক থাকে। তাহলে এক সাইডেড নেফ্রেক্টমি হওয়ার পরে বা কিডনি ড্যামেজ হলে পেশেন্টের হাইপারটেনশন হবে। এই তাহলে এই যে কোনো মানে এরকম কিডনি যার হিমাটোমা হয়েছে, তুই নন অপারেটিভলি ম্যানেজ করেছিস, পেশেন্টের কিডনি পরে মানে পেশেন্টের কিডনি এক্সিস্ট করছে কিন্তু সেই কিডনি সেরকম ভাবে ফাংশন করছে না, সেখান থেকে পেশেন্টের আস্তে আস্তে হাইপারটেনশন হচ্ছে এবং অন্যান্য ফিচার্স ডেভেলপ করছে। এই ধরনের কিডনিকে পেজ কিডনি বলে। কিডনির পরে কিডনি থেকে নামছে ইউরেটার। ইউরেটার ইউজুয়ালি ব্লান্ট ট্রমা বা এ ট্রমা দিয়ে ইনজুরি হয় না। ইউরেটার ইনজুরি হতে গেলে হতে হবে মোস্টলি আয়াট্রোজেনিক। ঠিক আছে, কোনো ওটি করার সময় ইউরেটার ইনজুরি হওয়ার রিস্ক হাই থাকে। গাইনেকোলজিক্যাল ওটি, গাইনিররা যারা সিজারিয়ান সেকশন করে ইউজুয়ালি প্রাইমি যারা ফার্স্ট প্রেগনেন্সি সেক্ষেত্রে হয় না, কিন্তু যদি
হ্যাঁ, পোস্ট সিএস বা রিপিট সিএস মাদার হয়, মানে যাদের সেকেন্ড বা থার্ড প্রেগনেন্সিতে আবার ইয়ে করতে হচ্ছে, সিজারিয়ান করতে হচ্ছে, সেক্ষেত্রে অ্যাডিশনের জন্য অনেক সময় ব্লাডার ইনজুরি হয়। ওদের ব্লাডার বলছি, ব্লাডার বা ইউরেটার দুটোই ইনজুরি হয়। হিস্টেরেক্টমি করার সময় যেহেতু ওদের ইউটারাইন আর্টারি ইউটারাইন আর্টারি ইউরেটারকে ক্রস করে, ঠিক আছে, তো ওদের ইউটারাইন আর্টারি বাঁধার সময় অনেক সময় ইউরেটার ওরা ইনজুরি করতে পারে, তো ওই ক্ষেত্রে ইউরেটার ইনজুরি হয়। মোস্টলি গাইনোকোলজিক্যাল ওটিতেই হয় এবং মোস্টলি লোয়ার পার্ট অফ ইউরেটার ইনজুরি হয়। বা অনেক সময় আমাদের কোলোনিক ওটি করার সময় কোনো কোলোনিক মোবিলাইজেশন করতে গিয়েও ইউরেটার ইনজুরি হতে পারে, এপিআর এলএআর হেমিকোলেক্টমি কিছু একটা করার সময় হতে পারে। তো মোস্টলি লোয়ার ইউরেটার ইনজুরি হয়। এবার ইউরেটার ইনজুরি হলে ইউরেটার ইনজুরির ম্যানেজমেন্ট কি হবে? যদি কোনো ইউরেটার ইনজুরি তুই মানে আপার টু মিডল ইউরেটারে যদি কোনো ইনজুরি হয়, যদি তুই ইন্ট্রাঅপারেটিভলি ইনজুরি ডিটেক্ট করতে পারিস যে না আমার ইনজুরি হয়েছে, আমি বুঝতে পেরেছি, তাহলে যদি পার্শিয়াল ইনজুরি থাকে তাহলে রিপেয়ার ওভার আর ডিজে স্টেন্ট, ঠিক আছে, পার্শিয়াল একটু ছোট নিক হয়ে গেছে বা কেটে গেছে কোথাও একটা, তাহলে যদি পার্শিয়াল ইনজুরি হয় তাহলে একটা ডবল জে স্টেন্ট পরিয়ে তার উপরে রিপেয়ার করে দেওয়া। যদি দেখা যায় যে ফুল ট্রান্সেকশন হয়ে গেছে কিন্তু আপার টু মিডল ইউরেটারে আছে, মানে আমার কাছে এনাফ মোবিলাইজেশন করে লেন্থ আসবে, তাহলে এন্ড টু এন্ড অ্যানাস্টোমোসিস করে দেওয়া হয়, ঠিক আছে, ওই ডবল জে স্টেন্ট পরিয়ে ডবল জে স্টেন্টের ওপরে এন্ড টু এন্ড অ্যানাস্টোমোসিস করে দেওয়া হয়। কিন্তু যদি লোয়ার ইউরেটার ইনজুরি হয়, পার্শিয়াল ইনজুরি হলে তো ঠিক আছে, ডিজে স্টেন্ট পরে আলাম, রিপেয়ার করে দিলাম, কিন্তু যদি ফুল থিকনেস ইনজুরি হয়ে যায় তাহলে লোয়ার ইউরেটার থেকে আমার পক্ষে মোবিলাইজ করে একটা এনাফ টেনশন ফ্রি অ্যানাস্টোমোসিস তৈরি করা পসিবল না, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমরা করতে পারি যে ব্লাডারের ইউরেটার যেখানে ঢুকেছে সেই রেন্টটা ক্লোজ করে আরেকটা ব্লাডারের নতুন রেন্ট বানিয়ে, মানে ব্লাডার একটা নতুন ফুটো বানিয়ে সেখানে আবার ইউরেটারটাকে ভরে দেওয়া, এটাকে বলে নিও ইউরেটারোসিস্টোস্টমি। কজ আমার কাছে ওই ইউরেটারের অ্যাডিকুয়েট লেন্থ নেই অ্যানাস্টোমোসিস করার জন্য, তো এই প্রসেসকে বলে নিও ইউরেটারোসিস্টোস্টমি। এই নিও ইউরেটারোসিস্টোস্টমি করার সময় যদি তোর কাছে সাপোজ ধর জিনিসটা এরকম, যদি এরকম ব্লাডার থাকে, এই যদি এরকম ইউরেটার আসে, যদি এরকম জায়গায় ইনজুরি হয়ে যায়, এবার এটা যদি ব্লাডার হয় তাহলে এইটাকে তোকে মোবিলাইজ করে নিয়ে এসে একটা নতুন জায়গায় ইমপ্লান্ট করতে হবে, এটাকে বলে নিও ইউরেটারোসিস্টোস্টমি, ঠিক আছে। এবার এইখানে যে এই ব্লাডারটা নিয়ে ইমপ্লান্ট করবি, এটা যাতে টেনশন ফ্রি হয় এটা এনশিওর করার জন্য এই ব্লাডারকে মোবিলাইজ করতে হয়। এই ব্লাডারকে মোবিলাইজ করার কিছু টেকনিকের নাম হচ্ছে, তো যদি মনে রাখতে পারিস রাখবি, দেখ লেখা আছে দেখবি সোয়াস হিচ আর বোয়ারি ফ্ল্যাপ, আমি লিখেছি, হ্যাঁ, সোয়াস হিচ এন্ড বোয়ারি ফ্ল্যাপ। সোয়াস হিচ মানে হচ্ছে ব্লাডারটাকে নিয়ে গিয়ে সোয়াস মাসেলের সাথে সুচার করে দেওয়া, যাতে ব্লাডারটা এরকম উপরে উঠে যায়, আর তারপরে তুই ওপর থেকে যে ইউরেটারটা নতুন করে ইমপ্লান্ট করলি সেটা যাতে টেনশন ফ্রি থাকে, তার মধ্যে যদি কোনো টেনশন না থাকে। আর বোয়ারি ফ্ল্যাপ মানে হচ্ছে যখন তুই ব্লাডার সোয়াস হিচ করার পরেও তুই এনাফ লেন্থ পাচ্ছিস না ইয়েকে জোড়ার জন্য, ইউরেটারকে জোড়ার জন্য, তখন ব্লাডারের মাসেল থেকে একটা ফ্ল্যাপ ক্রিয়েট করে সেটাকে ইউরেটারের সঙ্গে অ্যানাস্টোমোসিস করে দেওয়া, সেটাকে বলে বোয়ারি ফ্ল্যাপ। পরে আসছে হচ্ছে ব্লাডার ট্রমা। ব্লাডার ট্রমা খুব তোদের ইম্পর্টেন্ট, ব্লাডার আর ইউরেথ্রাল লাস্ট দুটো স্লাইড আছে, আস্তে আস্তে বলি। ব্লাডার ট্রমার মোস্ট হচ্ছে ব্লাডার ট্রমা দু রকমের হতে পারে, একটা হচ্ছে এক্সট্রা পেরিটোনিয়াল, একটা হচ্ছে ইন্ট্রা পেরিটোনিয়াল। এক্সট্রা পেরিটোনিয়াল ব্লাডার ট্রমা মানে হচ্ছে যেটা পেরিটোনিয়ামের নিচে হয়েছে, মানে ব্লাডারের কি হয়, ব্লাডারের অ্যান্টিরিয়ার সারফেসের উপর দিয়ে পেরিটোনিয়ামটা এরকম রিফ্লেক্ট করে বেরিয়ে যায়, ঠিক আছে, মানে ডোম আর পার্ট অফ অ্যান্টিরিয়ার সারফেস এরকম করে রিফ্লেক্ট করে বেরিয়ে যায়, তাহলে ওইটুকু পার্ট ইন্ট্রা পেরিটোনিয়াল, বাকি সবটাই এক্সট্রা পেরিটোনিয়াল। এক্সট্রা পেরিটোনিয়াল ইনজুরি মোস্টলি দেখবি পেলভিক ফ্র্যাকচারের সাথে অ্যাসোসিয়েটেড, ঠিক আছে। এক্সট্রা পেরিটোনিয়াল যদি হয় তাহলে এবার যে কোনো ব্লাডার ইনজুরিতেই ইয়ে করার জন্য হচ্ছে আমাদের ডায়াগনোজ করার জন্য হচ্ছে সিস্টোগ্রাফি মানে ক্যাথেটার পরিয়ে সেখান দিয়ে ডাই পুশ করা। যদি এক্সট্রা পেরিটোনিয়াল ইনজুরি হয় তাহলে ফ্লেম শেপেড কন্ট্রাস্ট লিক, তার মানে অ্যাবডোমেনের মধ্যে যাবে না, এই দুদিকে এরকম ছড়িয়ে যাবে, এটাকে বলে ফ্লেম শেপেড কন্ট্রাস্ট লিক, বেলিতে ছবি আছে দেখে নিবি, ঠিক আছে।
এই ধরনের এক্সট্রা পেরিটোনিয়াল ব্লাডার রাপচার যেগুলো পেলভিক এর সাথে অ্যাসোসিয়েটেড সেগুলোতে ইউজুয়ালি সেরকম কিছু করতে হয় না, ফোলিস পরিয়ে আরামসে ম্যানেজ করা যায়। কিন্তু যেগুলো ইন্ট্রাপেরিটোনিয়াল রাপচার কখন হয়? এক্সট্রা পেরিটোনিয়াল রাপচার পেলভিক ইনজুরির সাথে হয়, কিন্তু ইন্ট্রাপেরিটোনিয়াল রাপচার হওয়ার জন্য আমাদের আরো কিছু স্পেসিফিক কন্ডিশন লাগে। প্রথমত ফুল ব্লাডার হতে হবে, দ্বিতীয়ত ব্লাডার ডোম রাপচার হতে হবে, কারণ ব্লাডার ডোমটাই পেরিটোনিয়ামের সাথে লেগে আছে, বাকি কিছু পেরিটোনিয়ামের সাথে নেই। তাহলে ফুল ব্লাডারে ধর কোনো পেশেন্ট অ্যালকোহল ইনটক্সিকেটেড আছে, অ্যালকোহল ইনটক্সিকেশন হলে তাদের আইডিয়া থাকবে যে ভালোই বারবার টয়লেট পায়, ঠিক আছে, তো ডাইরেটিক এফেক্ট থাকে একটা। তো সেরকম কোনো পেশেন্ট যার ব্লাডার ফুল আছে, সে ধর গাড়ি ড্রাইভ করছে, গাড়ি ড্রাইভ করা অবস্থায় সে অ্যাক্সিডেন্ট করলো, তাহলে ফুল ব্লাডারে অ্যাক্সিডেন্ট হলে সেই ব্লাডার রাপচার হওয়ার চান্স অনেক বেশি। ইন্ট্রাপেরিটোনিয়াল ব্লাডার রাপচার হলে তাকে কনজারভেটিভলি ম্যানেজ করা যাবে না, তাকে ওটি করে রিপেয়ার করতে হবে। ব্লাডার ইউজুয়ালি 2 লেয়ার বা অনেক সময় 3 লেয়ারও রিপেয়ার করা হয়। মানে ফার্স্ট লেয়ারে মিউকোসা নেওয়া হয়, সেকেন্ড লেয়ারে মাসল নেওয়া হয়, থার্ড লেয়ারে পেরিটোনিয়াম নেওয়া হয়। এই হচ্ছে ব্লাডার ট্রমা। ব্লাডার তোদের জিজ্ঞেস করবে মোটামুটি যে এক্সট্রা পেরিটোনিয়াল ইন্ট্রাপেরিটোনিয়াল কি কি আছে। লাস্ট হচ্ছে ইউরেথ্রাল ট্রমা। ইউরেথ্রাল ট্রমা হচ্ছে ইম্পর্টেন্ট। ইউরেথ্রাল ট্রমা মোস্টলি আমাদের যেখানে আমরা যা পেশেন্ট পাই, ইউরেথ্রাল ট্রমার পেশেন্ট হচ্ছে মোস্টলি ট্রমাটিক ক্যাথেটারাইজেশন হয়, ঠিক আছে। ক্যাথেটার পেশেন্টের বিনাইন হাইপারপ্লাসিয়া থাকে, প্রস্টেটের হাইপারপ্লাসিয়া থাকে, এরকম থাকে। পেশেন্টদের ক্যাথেটার পড়ানো সম্ভব নয়, কিন্তু ক্যাথেটার না পড়লে তারা পেচ্ছাপও করতে পারছে না, ব্লাডার আউটলেট অবস্ট্রাকশন হয়ে বসে আছে, সেই সময় ফোর্সফুল ক্যাথেটারাইজেশন করতে গিয়ে অনেক সময় ইউরেথ্রা ইনজুরি হয়। তাহলে ইউরেথ্রা ইনজুরিকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অ্যান্টিরিয়ার, একটা হচ্ছে পোস্টেরিয়র। অ্যান্টিরিয়ার মানে হচ্ছে পেনাইলার বালবার, আর পোস্টেরিয়র মানে হচ্ছে দেখ মেমব্রেনাস আর প্রস্টেটিক। তো মোস্টলি সব থেকে বেশি ক্যাথেটারাইজেশন করতে গিয়ে বালবার ইউরেথ্রায় বা এতেও বালবার ইউরেথ্রায় মোস্টলি সব থেকে বেশি বালবার ইউরেথ্রা ইনজুরি হয়, ঠিক আছে। তো বালবার ইউরেথ্রায় কোনো ট্রমা দিয়ে যদি বালবার ইউরেথ্রা ইনজুরি হতে হয়, তাহলে যে ইনজুরিটা হতে হয় সেটা হচ্ছে স্ট্র্যাডেল ইনজুরি। স্ট্র্যাডেল ইনজুরি মানে কি? স্ট্র্যাডেল ইনজুরি মানে হচ্ছে যে তুই সাইকেল চালাচ্ছিলিস, সাইকেল চালাতে গিয়ে তুই এরকম সাইকেল থেকে ডিসব্যালেন্স হয়ে পড়ে গেলি, সাইকেলের যে সিটটা আছে সেটা নিচে এরকম ধাক করে আঘাত লাগলো, এটা হচ্ছে স্ট্র্যাডেল ইনজুরি, ঠিক আছে। মানে এই ধরনের মেকানিজমে ইনজুরি হতে হবে যেখানে তোর ডিরেক্ট ব্লো টু পেলভিস হচ্ছে, ঠিক আছে, একদম পেলভিসের লোয়ার পার্টে বা স্কোটামের ডাইরেক্ট পার্টে, ওরকম কোনো পার্টে যদি কোনো একটা ভাবে ডাইরেক্ট ব্লো লাগে, তাহলে যে ইনজুরিটা হয় সেটা হচ্ছে স্ট্র্যাডেল ইনজুরি। স্ট্র্যাডেল ইনজুরি হলে অ্যান্টিরিয়র ইউরেথ্রা হওয়ার চান্স বেশি থাকে, কিন্তু অ্যান্টিরিয়র ইউরেথ্রা রাপচার আমরা মোস্টলি ম্যাক্সিমামই এতেই পাই, আমাদের ট্রমাটিক ক্যাথেটারাইজেশনের জন্যই হয়। পোস্টেরিয়র ইউরেথ্রার তে আমরা ইউজুয়ালি যে সমস্ত পেশেন্টের পেলভিক ফ্র্যাকচার থাকে, হেনাতেনা থাকে, তাদের পোস্টেরিয়র ইউরেথ্রা অনেক সময় ইনজুরি হয়। অ্যান্টিরিয়র ইউরেথ্রা রাপচার হোক, পোস্টেরিয়র ইউরেথ্রা রাপচার হোক, অনেক সময় বলে যে অ্যান্টিরিয়র ইউরেথ্রা রাপচারে সিঙ্গেল অ্যাটেম্পট অফ পার ইউরেথ্রাল ক্যাথেটারাইজেশন ক্যান বি ট্রাইড, বাট মোস্টলি সেফ ট্রাই না করা। কোনো পেশেন্ট যদি এরকম ইউরেথ্রাল ইনজুরি নিয়ে আসে, ফার্স্ট তুই দেখে কি করে বুঝবি তার থাকবে, ব্লাড অ্যাট মিয়েটাস থাকবে, ঠিক আছে, ব্লাড অ্যাট মিয়েটাস থাকবে, ইনএবিলিটি টু ভয়েড থাকবে। ব্লাডার ইনজুরিতেও ব্লাড অ্যাট মিয়েটাস থাকতে পারে, কিন্তু ব্লাডার ইনজুরিতে কোনোদিন যদি পেশেন্টের ব্লাডার ইনজুরি হয়, কোনোদিন সেই পেশেন্টের ব্লাডার ফুল থাকবে না, ঠিক আছে। তাহলে অনেক সময় এই পেশেন্টগুলো তোর কাছে কিভাবে প্রেজেন্ট করবে? ব্লাড অ্যাট মিয়েটাস আছে, তার সাথে লোয়ার অ্যাবডোমিনাল একটা ফুলনেস আছে, মানে ব্লাডার ফুল হয়ে গেছে ব্লাডার। কিন্তু যেগুলো যাদের ব্লাডার ইনজুরি হবে তাদেরও ব্লাড অ্যাট মিয়েটাস থাকবে, কিন্তু তাদের তো ব্লাডার ইনজুরি হয়ে গেছে, তাদের তো আর ইউরিন থেকে ওখানে নেই, তাদের ইউরিন লিক করে যাচ্ছে, তাহলে তুই আর তাদের ব্লাডার পাবি না। তাহলে এবার ব্যাপার হচ্ছে কি, এরকমও হতে পারে যে কোনো ইউরেথ্রাল ইনজুরি হলো, কিন্তু সেই পেশেন্ট তার কিছুক্ষণ আগেই টয়লেট করেছে বা তার ইউরিন এনাফ হচ্ছে না, সেই জন্য তার ব্লাডার ফোলেনি, সেটাও হতে পারে। ওই জন্য কোনো ইউরেথ্রাল ইনজুরি মানে কোনো ব্লাড অ্যাট মিয়েটাস পেশেন্ট যদি আসে, আমরা যদি ব্লাডার প্যালপেবল পাই, তাহলে আমরা ধরে নেবো মোস্টলি যে ইউরেথ্রাল ইনজুরি হয়েছে, প্লাস একটা ক্লাসিক্যাল হিস্ট্রি থাকবে যে বলবে যে না এরকম ক্যাথেটার করতে গিয়ে ইনজুরি হয়েছে বা এরকম। কিন্তু যদি আমরা ব্লাডার প্যালপেবল না পাই, আমরা কিন্তু শিওরলি বলতে পারবো না। আর আমাদের কাছে সবসময় ট্রমায় যে রেট্রোগ্রেড ইউরেথ্রোগ্রাফি বা রেট্রোগ্রেড সিস্টোগ্রাফি থাকবে, এটা সেটা কিন্তু নয়। তো সেক্ষেত্রে আমরা কি করবো? সেক্ষেত্রে আমরা পেশেন্টকে রিসাসিটেট করবো, ফ্লুইড দেবো। ফ্লুইড দিলে এমনিতেও পেশেন্টের অন্যান্য পেলভিক ফ্র্যাকচার থাকবে বা অন্যান্য ট্রমা থাকবে, সেখানে পেশেন্টের ভালোই ব্লিডিং হয়, তোকে রিসাসিটেশন দিতেই হবে। রিসাসিটেশন করে আমি দেখছি কিছুক্ষণ পর ব্লাডার ফুল হচ্ছে কি হচ্ছে না। রিসাসিটেশন করার পরেও দেখা যাচ্ছে যে ব্লাডার ফুল হচ্ছে না, তাহলে ব্লাডার ইনজুরি আছে, সাসপেক্ট করতে পারি। কিন্তু রিসাসিটেশন করার পর
আস্তে আস্তে ব্লাডার ফুল হচ্ছে, পেশেন্ট পেনের কমপ্লেন করছে, তাহলে তখন ভাবতে হবে যে না ইউরেথ্রাল ইনজুরি হচ্ছে। এবার সেই ইউরেথ্রাল ব্লাডার ইনজুরি থাকলে তো ব্লাডার ইনজুরির মতো আলাদা ম্যানেজমেন্ট, ব্লাডার ইনজুরি আছে ঠিক আছে, যদি এক্সট্রা পেরিটোনিয়াল ইনজুরি হলো ফোলিস ক্যাথেটার পড়ানো হলো, যদি ইন্ট্রাপেরিটোনিয়াল ইনজুরি হলো তাহলে একটা এনসিসিটি করে, যদি ইন্টারপেরিটোনিয়াল ইনজুরি সাসপেক্ট করা হলো একটা এনসিসিটি করে দেখা হলো যে না যে ভেতরে কালেকশন হয়ে ইউরিন লিক হয়ে বসে আছে, বা যদি সিস্টোগ্রাফি থাকে সিস্টোগ্রাফি করে দেখা হলো যে পেরিটোনিয়ামের মধ্যে গিয়ে ডাইলিক হচ্ছে, তাহলে তখন ওটি করা হলো, আর না হলে এক্সট্রা পেরিটোনিয়াল হলে ফোলিস দিয়ে ম্যানেজ করা হলো। কিন্তু ইউরেথ্রাল ইনজুরিতে সেরকম কিছু করার স্কোপ নেই। ইউরেথ্রাল ইনজুরিতে তোকে যেটা ম্যাক্স টু ম্যাক্স করতে হবে সেটা হচ্ছে সুপ্রাপিউবিক ক্যাথেটারাইজেশন। সুপ্রাপিউবিক ক্যাথেটারাইজেশন করার দুটো টেকনিক আছে, একটা ওপেন টেকনিক আর একটাকে বলে ট্রোকার টেকনিক, ঠিক আছে। এখানে মোস্টলি এখন, আগেকার দিনে ওপেন টেকনিকে করা হতো, কিন্তু এখন ট্রোকার এসে গিয়ে সব জায়গাতে ট্রোকার এসে গিয়ে সবাই ট্রোকারই করে। কিছুই না, সিম্ফাইসিস পিউবিস থেকে মিড লাইনে 2 ফিঙ্গার ব্রেথ ওপরে একটা ইনসিশন দিবি, লোকাল ইনসিশন দিয়ে ওই ইনসিশনটাকে ডিসেক্ট করে 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 আপ টু অ্যান্টিরিয়র রেক্টাস শীথ যেতে হবে। অ্যান্টিরিয়র রেক্টাস শীথ গিয়ে অ্যান্টিরিয়র রেক্টাস শীথকে কাটতে হবে। অ্যান্টিরিয়র রেক্টাস শীথ নিক করার পরে তোর যে টুর্নিকেট আছে, টুর্নিকেটকে বড়, এই টুর্নিকেট বলছি তো, যে ট্রোকার আছে ট্রোকারকে ভরতে হবে। ট্রোকারকে ভরে ফার্স্ট ক্লিক হচ্ছে যেরকম ইয়েতে থাকে দুটো ক্লিক, ল্যাপারোস্কোপিক আমাদের যে কি বলে ল্যাপারোস্কোপিক যে আমাদের ভেরিজ নিডেল থাকে, ভেরিজ নিডেল যেরকম দুটো ক্লিক, একটা ক্লিক অ্যান্টিরিয়ার শীথ একটা ক্লিক পস্টেরিয়র শীথ এন্ড ঢুকে যায়, সেরকম এই নিচে কোনো পস্টেরিয়র শীথ নেই, তুই এর উপরে আছিস, রেক্টাস এর উপরে আছিস, ঠিক আছে, মানে তুই আর্কুয়েট লাইনের নিচে আছিস, অ্যান্টিরিয়র রেক্টাস শীথ ইউ হ্যাভ অলরেডি নিক। তাহলে ট্রোকারের ক্ষেত্রে ফার্স্ট এখানে হচ্ছে তুই ফার্স্ট একটা যে রেজিস্ট্যান্স পাবি সেটা হচ্ছে মাসেল, সেকেন্ড রেজিস্ট্যান্স হচ্ছে তুই পাবি ব্লাডার ঢোকার সময়। তাহলে তুই দুটো রেজিস্ট্যান্স, এখানেও দুটো রেজিস্ট্যান্স ক্রস করে গেলে ইউ আর ইনসাইড দ্য ব্লাডার। ব্লাডার করার পরে ইউ রিমুভ দ্য ট্রোকার, ইউরিন হুড়ুর করে বেরোবে, ইউ ইনসার্ট দ্য ক্যাথেটার, আর ক্যাথেটার ফুলিয়ে তারপরে ওপরে স্কিন সুচার দিয়ে ফিক্স করে দেওয়া। এই হচ্ছে এসপিসি করা, ঠিক আছে। তো তখন একটা এসপিসি করে রেখে দিতে হবে পেশেন্টকে, এসপিসি করে ভালো করে রাখতে হবে। ইউরেথ্রাল ইনজুরির জন্য তোকে রেট্রোগ্রেড ইউরেথ্রোগ্রাম করে দেখতে হবে যে পেশেন্টের অবস্থা কি। যদি লং সেগমেন্ট ইনজুরি হয়ে থাকে তাহলে অনেক সময় ট্রমাটিক ইনজুরি কি হয়, শর্ট স্ট্রিকচার হয়, শর্ট স্ট্রিকচার হলে ডিসেকশন অ্যানাস্টোমোসিস করে দেওয়া পসিবল। কিন্তু যদি লং স্ট্রিকচার হয় বা লং ইনভলভমেন্ট হয় তাহলে অন্য জায়গা থেকে ফ্ল্যাপ নিয়ে এসে করতে হয়, বাক্কাল মিউকোসাল ফ্ল্যাপ ইউজ করা হয়, ঠিক আছে। বাক্কাল মিউকোসা থেকে গ্রাফট নিয়ে সেই গ্রাফটকে ওখানে মাইক্রোভাস্কুলার অ্যানাস্টোমোসিস করে ফিক্স করতে হয়, হ্যাঁ, ওটাকে বারবাগলি সার্জারি বলে। কিন্তু যদি ইনকমপ্লিট স্ট্রাকচার থাকে তাহলে দুটো সার্জারি আছে দেখবি, ওআইইউ আর ভিআইইউ, ঠিক আছে। এগুলোর মানে হচ্ছে অপটিক্যাল ইন্টারনাল ইউরেথ্রোটমি বা ভিজুয়াল ইন্টারনাল ইউরেথ্রোটমি, হ্যাঁ, মানে এটা কিছুই না, এটা হচ্ছে একটা সিস্টোস্কোপকে ইন্ট্রোডিউস করা হয়, পাতলা সিস্টোস্কোপকে ইন্ট্রোডিউস করে সিস্টোস্কোপে ভিজুয়াল করে দেখে সিস্টোস্কোপিক গাইডেন্সে যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারটাকে কেটে দেওয়া হয়, আর কিছুই না।